মোহনগঞ্জ গ্রামের এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিল লতা ও গীতা। দুই বোনের মধ্যে ছোট বোন গীতা ছিল রূপে লক্ষ্মী, আর বড় বোন লতা ছিল গুণে সরস্বতী। বয়সের পার্থক্য খুব বেশি না হওয়ায় দুই বোনের মধ্যে মনের মিল ছিল খুব। এরই মধ্যে বড় বোন লতার জন্য বিয়ে সম্বন্ধ খুঁজতে শুরু করেন তাদের বাবা হরনাথ। ঘটক মশাই, এবারে বড় মেয়েটার জন্য যে পাত্র না দেখলেই নয়। সে কি আর আপনাকে বলে দিতে হবে হরনাথ বাবু? আপনার বড় মেয়ের জন্য সেরা পাত্র আমার ইতিমধ্যেই খোঁজা হয়ে গেছে। তাই নাকি? তো কে সেই পাত্র? করে কি? প্রতাপপুরের জমিদারের একমাত্র ছেলে মহেন্দ্র নারায়ণ মারুজ্জে। বাবা বাবা বাবা, কি বলছেন কি ঘটক মশাই? জমিদারের ছেলে অত বড় বাড়িতে আমাদের মতন সাধারণ পরিবারের সম্বন্ধ করাটা কি ঠিক হবে? ঠিক হবে না মানে? আলবাত হবে। তাছাড়া জমিদার বাবু নিজে আমাকে বলেছেন তার সাধারণ পরিবারের ঘরোয়া গৃহকর্মে নিপুণা একদম সুন্দরী পাত্রী চাই। তা আপনার বড় মেয়ে লতার মতন ঘরোয়া গৃহকর্মে নিপুণা পাত্রী আশেপাশের গ্রামে কটা আছে শুনি? বলুন আপনি। লতা তো দেখতেও বেশ ভালো। কিন্তু ঘটক মশাই, আপনি আর কিন্তু কিন্তু করবেন না হরনাথ বাবু। আমি কালই ছেলের বাড়ির লোক নিয়ে আসছি, কেমন? কথা মতো ঘটক মশাইয়ের সাথে পরের দিন বিকেলবেলা জমিদার মশাই নিজে তার ছেলেকে নিয়ে পাত্রী দেখতে হাজির হলেন হরনাথের বাড়িতে। আসুন জমিদার মশাই, আসুন আসুন। এই গরিবের বাড়িতে আপনার পায়ের ধুলো পড়েছে, এই যে আমার কত বড় সৌভাগ্য। ঠিক আছে ঠিক আছে, আয় ঘটক, পাত্রীকে নিয়ে আসতে বলো। আমাদের বেশিক্ষণ বসবার মতো সময় নেই। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি নিয়ে আসছি। ও লতার মা, লতার মা, এই লতাকে নিয়ে ঘরে এসো। কিছুক্ষণের মধ্যেই লতাকে নিয়ে জমিদার মশাইয়ের সামনে হাজির হলেন লতার মা। লতা একটি চেয়ারে বসে জমিদার মশাইয়ের টুকটাক প্রশ্নের উত্তর দিচ্ছিল। এমন সময় ঘরে জলখাবারের থালা হাতে প্রবেশ করে গীতা। এই যে এটা আমার ছোট মেয়ে গীতা, জমিদার মশাই। দে দে ওনাদের জলখাবারটা এগিয়ে দে গীতা মা। এই জমিদার মশাই, এই সমস্ত খাবার আমার বড় মেয়ে এই লতা নিজের হাতে বানিয়েছে, বুঝলেন তো? একবার খেয়ে দেখুন। এদিকে হরনাথ বাবু নিজের বড় মেয়ের প্রশংসা করতে ব্যস্ত থাকলেও পাত্র মহেন্দ্র চোখ আটকে যায় গীতার দিকে। অমন চোখ ধাঁধানো সুন্দরী সে আজ অবধি দেখেনি। মহেন্দ্র মনে মনে ঠিক করে ফেলে বিয়ে যদি করতেই হয় তবে সে গীতাকেই করবে। নিজের পছন্দ বাবার কানে আস্তে করে তুলে দেয় সে। আপনার বড় মেয়ে লতাকে আমার বেশ মনে ধরলেও বিয়েটা তো মহেন্দ্র করবে। তা মহেন্দ্রর আবার আপনার ছোট মেয়ে গীতাকে পছন্দ হয়েছে। আমরা ওকেই আমাদের বাড়ির বউ করতে চাই। আপনার অশেষ দয়া জমিদার বাবু, কিন্তু বড় মেয়ের আগে ছোট মেয়ের বিয়ে। আরে হরনাথ বাবু, তাতে হয়েছেটা কি? ছোট মেয়ের বিয়ে তো আপনাকে মানে কখনো না কখনো দিতেই হতো। এমন হীরের টুকরো ছেলে পেয়ে হাতছাড়া করবেন নাকি আপনি? বেশ, আপনার বড় মেয়ের জন্য ভালো পাত্র খোঁজার দায়িত্ব এই আমার, ঠিক আছে? এখন ছোট মেয়ের বিয়ের জোগাড় যন্ত্রে লেগে পড়ুন দেখি। বেশ, ঈশ্বরের হয়তো এটাই ইচ্ছে, তবে তাই হোক। অবশেষে দুই পরিবারের সম্মতিক্রমে মহেন্দ্রর সাথে গীতার শুভ বিবাহ সম্পন্ন হয়ে গেল কিছুদিনের মধ্যেই। মহেন্দ্র আর গীতাকে পাশাপাশি থেকে সকলে এক বাক্যে স্বীকার করল তারা রাজজটক বটে। কিন্তু লতা মনে মনে এই বিষয়টা মেনে নিতে পারল না। আজ গীতা সুন্দরী বলে আমার জায়গাটা ওর হয়ে গেল। মহেন্দ্রবাবুর স্ত্রীর হওয়ার কথা তো আমার ছিল। ওই দিন গীতা জলখাবার দিতে না এলে জমিদার মশাই আমাকেই তাদের বাড়ির বউ করতেন। আমায় তুমি গীতার চেয়েও কেন সুন্দরী করলে না ভগবান? গীতার বিয়ের কয়েক মাস পরেই ঘটক মশাইয়ের উদ্যোগে এক সাধারণ পরিবারই লতার বিয়ে হয়ে গেল। তবে লতার ভাগ্যে ভগবান হয়তো সুখ লেখেননি। তাই বিয়ের 1 বছর পেরোতে না পেরোতেই পথ দুর্ঘটনায় মারা গেল লতার স্বামী। আর সাদা থান পরে বিধবার বেশে বাপের বাড়িতে ফিরে এলো লতা। আর কাঁদিস নে মা, আর কাঁদিস নে। ভাগ্যের লিখন তো কেউ খণ্ডাতে পারে না, বল? তবে চিন্তা করিস না মা, তোর বাবা যতদিন বেঁচে আছে তোর কোনো কষ্ট হতে দেবে না। আমার জীবনটাই তো কষ্টের বাবা।
এমন বিধবা হয়ে বেঁচে থাকার কোনো মানেই হয় না। এর চেয়ে সতী হয়ে স্বামীর সাথে সহমরণে যাওয়া ঢের ভালো ছিল বাবা। না 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 মা, অমন কথা মুখে আনিস না। আমি আছি তো, আমি তোর কোনো কষ্ট হতে দেব না, দেখিস। এইভাবেই বাপের বাড়িতে সুখে দুঃখে দিন কেটে যেতে লাগলো লতার। বাবা হরনাথ মেয়েকে বুক দিয়ে আগলে রাখলেও লতার মা কোনো এক অজানা কারণে বড় মেয়েকে আর সহ্যই করতে পারতেন না। সারাদিন ঘরের কাজ একা হাতে সামলেও উঠতে বসতে মায়ের গঞ্জনা শুনতে হতো তাকে। একদিন, এত বেলা হয়ে গেল এখনো রান্না চড়াসনি লতা? জানিস না আজকে তোর বোন জামাই বাবা জীবনকে নিয়ে আসছে? কোথায় গিয়ে মরেছিস রে? এই তো মা, এক্ষুনি রান্না চড়িয়ে দিচ্ছি। ওরা আসার আগেই সব রান্না করে ফেলবো, দেখে নিও। তাই এতক্ষণ কোন রাজকার্যটা করছিলি শুনি? তুমি তো বলেছিলে বোনের ঘরটা একটু গুছিয়ে রাখতে। ওটাই হয়েছে হয়েছে। এখন রান্নাটা করে আমাকে উদ্ধার কর দেখি। জামাই বাবা জীবন এক্ষুনি এসে পড়বেন বোধহয়। আর শোন লতা, যে কদিন ওরা এখানে থাকবে বাবা জীবনের যাতে কোনো অসুবিধা না হয় সে খেয়াল রাখবি তুই। আচ্ছা মা। আহা, আমার গীতা মা ভাগ্য করে জামাই পেয়েছে বটে। এই তুই হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? হাতটা চালা। বেলা দুপুর হওয়ার আগেই গীতা আর মহেন্দ্র চলে এলো হরনাথের বাড়িতে। বাহ 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 বাহ, এত সুন্দর রান্না শেষ কবে গেছি মনে পড়ে না। কে করেছে রান্নাগুলো? ওই তো দরজার সামনে দাঁড়িয়ে আছে যে, আমার দিদি লতা। আপনার রান্নার হাত সত্যি দারুণ। একটু নিজের বোনকেও তো শিখিয়ে দিতে পারেন নাকি? ওকে শেখানোর কি দরকার? আপনার যা যখন খেতে ইচ্ছে করবে আমায় বলবেন, আমি বানিয়ে খাওয়াবো। বেশ বেশ বেশ। এইভাবে যত দিন এগিয়ে যেতে লাগলো লতা যেন অত্যন্ত বেশি করে মহেন্দ্রর যত্ন নিতে লাগলো। তাকে ভালো মন্দ খাওয়ানোই হোক বা তার যত্ন করা। মহেন্দ্র লতার এই খেয়াল রাখা, তার মিষ্টি করে কথা বলার প্রতি ক্রমশ দুর্বল হয়ে পড়তে লাগলো। গীতার অবশ্য এসব দিকে বিশেষ খেয়াল নেই, সে নিজেকে নিয়েই ব্যস্ত। একদিন, বলছি, আমার একটা প্রস্তাব ছিল মহেন্দ্রবাবু, যদি অভয় দেন। এভাবে বলছেন কেন? বলুন না, কি প্রস্তাব? বলছিলাম আপনারা তো এই সপ্তাহেই চলে যাবেন বলছেন, তার আগে আমরা সবাই মিলে যদি একটু চড়ুই ভাতি করতে যেতাম আমাদের ভালো লাগতো। ঠিক বলেছিস দিদি, সত্যি কতদিন চড়ুই ভাতি করা হয় না। এই চলো না গো। হ্যাঁ, সে তো যাওয়াই যায়, কিন্তু যাবোটা কোথায়? এই তো আমাদের গ্রাম পেরিয়ে একটা পাহাড় আছে। ওই পাহাড়ের পথ কিছুটা এগিয়ে গেলে খুব সুন্দর একটা ঝর্ণা আছে শুনেছি। আগে কখনো আমাদের যাওয়া হয়নি। ওইখানেই যদি। হ্যাঁ হ্যাঁ, ওইখানেই যাব। আমার বান্ধবীরা অনেকেই গেছে, আমাদের বাবা না কখনো নিয়ে যায়নি। এই তুমি রামু কাকাকে বলে দাও না পালকির ব্যবস্থা করতে। তা সেখানে দিনের দিন গিয়ে আবার ফিরে আসা যাবে তো? হ্যাঁ, কাল ভোরবেলা বেরিয়ে গেলে সন্ধ্যের মধ্যে ফিরে আসতে পারবো। বেশ, আমি তাহলে রামু কাকাকে বলে পালকির ব্যবস্থা করি আর পথঘাটের খোঁজটাও নিয়ে আসি। তোমরা কাল ভোরবেলার মধ্যেই প্রস্তুত হয়ে নিও, কেমন? পরের দিন ভোরবেলা পালকি করে বেরিয়ে পড়ল তিনজন। সাথে চলল মহেন্দ্রর পরিচারক রামু। সারাদিন ঝর্ণার ধারে খুব আনন্দ করে কাটালো তিনজন। কিন্তু ফেরার সময় ঘটল বিপত্তি। হঠাৎ করেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল। এই অবস্থায় পালকি নিয়ে ফেরার কথাও ভাবা যায় না। রামু কাকা, এই অবস্থায় দুটো মহিলা নিয়ে বড় মুশকিলে বললাম যে আজ তো মনে হচ্ছে না যে ফিরতে পারবো বলে। গাছতলায় তো আর রাত কাটানো যায় না। ছোট করতাম বলতে কি একটু দূরে এখন আরো দেখা যাইতেছে, মনে হয় ওই কারোর বাড়ি। এবার খোঁজ নিয়ে আসি। হ্যাঁ ছোট করতা। হ্যাঁ, তাই যাও। এভাবে আর কতক্ষণ? খোঁজ নিয়ে জানা গেল ওই বাড়িতে এক বৃদ্ধা একাই থাকেন। রামু মহেন্দ্রর পরিচয় দিতেই তিনি তাদেরকে সেই রাতটা সেখানেই কাটাতে বললেন। একটি ঘরে মহেন্দ্র আর গীতা শুয়ে পড়ল। বাইরের ঘরে সেই বৃদ্ধার সাথে লতা বসে বসে গল্প করছিল। আর বারান্দায় একটি মাদুর পেতে রামু কাকা শুয়ে পড়েছিল। এখানে কি করতে এইছিলি মা? চড়ুই ভাতি বুঝি? হ্যাঁ, কিন্তু ফেরার সময় এমন বিপদে পড়তে হবে বুঝতে পারিনি। ভাগ্যিস আপনি থাকতে দিলেন, নয়তো এই ঝড় জলের রাতটা কিভাবে কাটতো কে জানে।
অত বড় জমিদারের ছেলে যে আমার বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন, এ আমার ভাগ্যি। তা তুমি ওর কে হও? আমি ওর স্ত্রীর দিদি হই। এই তো পাহাড়ের ওপাশের গ্রামেই আমাদের বাড়ি। তা আপনি কি এখানে একাই থাকেন? ভয় করে না? হ্যাঁ, এই এতগুলো বছর ধরে তো একাই আছি, দেবীর সেবা করছি। দেবীর সাথে থাকলে আর ভয় কিসের? দেবী? কোন দেবী? আমার বাড়ি থেকে কিছুটা এগিয়েই এক মন্দির আছে, ওখানেই দেবী থাকেন। লোকে বলে অপদেবী, তাই পুজো দিতে আসে না। আমি দেবীর সেবা করি। ও, কি নাম সেই দেবীর? দেবী লাকিনী। বড় জাগ্রত সেই দেবী, সবার মনোবাঞ্ছা পূরণ করেন তিনি। তাই নাকি? সবার মনোবাঞ্ছা? হ্যাঁ, তবে তার জন্য প্রথমে দেবীর সামনে একটা প্রাণী বলি দিয়ে তারপরে মানত করতে হয়। এতটুকু বলেই বৃদ্ধা ঘুমে ঢলে পড়ে। লতা দু একবার ডেকেও তার সাড়া পায় না। একবার সে মনে মনে ভাবতে থাকে, আজ মহেন্দ্রবাবুর সাথে ওই ঘরে আমার থাকার কথা ছিল। এত সুখ, ঐশ্বর্য, সম্পত্তি সবটাই তো আমার প্রাপ্য। অথচ আমি কি পেলাম? বৈধব্য। না না, এ আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আমি আমার প্রাপ্য আদায় করেই নেব। একমাত্র দেবী লাকিনী পারেন আমার মনোবাসনা পূর্ণ করতে। আমি এখনই যাব তার কাছে। লতা উঠে বেরিয়ে যায় বাইরে। মন্দিরে যাওয়ার আগে বৃদ্ধার বাড়ির বাইরে মুরগির খাঁচা থেকে একটা মুরগি আর রান্নার সরঞ্জাম থেকে বঁটি তুলে নেয় সে। হে দেবী লাকিনী, আমি আপনার সামনে এই বলি দিচ্ছি, আপনি আমার মনস্কামনা পূরণ করুন। আমি আমার বোনের মৃত্যু চাই দেবী। ও আমার পথের কাঁটা, ওকে সরিয়ে দিন আমার জীবন থেকে। এরপর লতা ওই মন্দির থেকে ফিরে এসে চুপচাপ শুয়ে পড়ে বৃদ্ধার পাশে। এদিকে সকাল হতে না হতেই হঠাৎ করে মহেন্দ্র আবিষ্কার করে গীতা তার পাশে শুয়ে কেমন একটা করছে। গীতা, কি হলো তোমার? এমন করছো কেন? কে কোথায় আছো? দেখো গীতা কেমন করছে। কি হয়েছে? ওমা, এ তো মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে গো। বোন, বোন তোর কি হলো বোন? এমন করছিস কেন? ওঠ বোন, কথা বল। মহেন্দ্রবাবু, আপনি পালকি তৈরি করুন, বোনকে কবিরাজের কাছে নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। রামু কাকা, রামু কাকা। আর কাউকে ডেকে লাভ হবে না ছোট কর্তা। মানে? আপনার স্ত্রী আর বেঁচে নেই। না, হে হতে পারে না, কিছুতেই না। গীতা, গীতা, গীতা ওঠো, গীতা ওঠো, গীতা। বোন, বোন একবার চোখ খোল বোন। ও বোন, ও বোন ওঠ না বোন। কর্তা, এ মৃত্যু স্বাভাবিক নয়। আপনি এ মৃতদেহ এখানেই দাহ করে দিন। আর কিছু ভাবার মতো অবস্থা তখন মহেন্দ্র ছিল না। বৃদ্ধার কথা মতো পালকির বেহারা আর রামু কাকার সাহায্যে বৃদ্ধার বাড়ির থেকে কিছুটা দূরে একটা খোলা জায়গায় গীতাকে দাহ করার ব্যবস্থা করে সে। সমস্ত কাজ মিটলে ফেরার সময় লতা বৃদ্ধার কাছে গিয়ে বলে, কি থেকে যে কি হয়ে গেল বুড়িমা। এসেছিলাম আনন্দ করতে, অথচ ফিরে যাচ্ছি ভারাক্রান্ত মন নিয়ে। কি আর করা যাবে মা, তবে তোর মনস্কামনা তো পূর্ণ হলো, তাই না? হ্যাঁ, মানে এ আপনি কি বলছেন? যা বলছি তা তুই বুঝতেই পারছিস। কাল রাতে আমার গল্প অর্ধেক শুনেই চলে গেলি তো দেবীর কাছে।
না না, আমি কেন দেবীর কাছে যাব? আমি তো আপনার পাশেই ঘুমিয়েছিলাম। আমার মুরগির খাঁচার মধ্যে থেকে একটা মুরগি নেই, তোর শাড়িতে রক্তের ছিটে। সকালে মন্দিরে গিয়েছিলাম আমি, আমাকে মিথ্যে বলে কোনো লাভ নেই। তবে তবে কি? দেবী যদি মানত পূরণ করেন, তবে তার উপহার স্বরূপ 3 দিনের মধ্যে তোকে 2টো নরবলি দিতে হবে। সে তুই পৃথিবীর যেইখানেই থাক, আর যদি না দিতে পারিস, তবে দেবী নিজেই নিজের দান নিয়ে নেবে। মনে রাখিস। বৃদ্ধার কথা শুনে লতার মুখ ফ্যাকাশে হয়ে যায়, আর এক মুহূর্ত সেখানে অপেক্ষা না করে পালকিতে উঠে বসে সে। বাড়ি ফিরে সমস্ত ঘটনা জানতে পেরে লতার মা লতাকেই দোষী সাব্যস্ত করে। মুখ পুড়ে হারামজাদি মেয়ে, তোর জন্যই এই সব কিছু হয়েছে। নিজের স্বামীটাকে তো খেয়ে বসে আছিস, এখন আবার ছোট মেয়েটাকেও খেলি। তুই মরিস না কেন রে হতচ্ছাড়ি, মরিস না কেন? আমার কি দোষ মা? বোন তো তোরই দোষ। তুই ওদের নিয়ে গিয়েছিলি। অপয়া মেয়ে মানুষ একটা, দড়ি কলসি নিয়ে ডুবে মর তুই। মায়ের গঞ্জনা শুনে লতা কাঁদতে কাঁদতে ঘরে চলে যায়। এদিকে 3 দিন পর গীতা শ্রাদ্ধ সম্পন্ন করে মহেন্দ্র নিজের গ্রামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। আগামী 3 দিনের মধ্যে 2টো নরবলি চাই, নইলে দেবী নিজেই নিজের দান নিয়ে নেবেন। দেবীকে নরবলি দিতেই হবে, কিন্তু কাকে? তোমার ছোট মেয়ের প্রতি তোমার খুব দরদ, তাই না মা? তবে যাও, তুমি তোমার ছোট মেয়ের কাছেই চলে যাও। এই বলে লতা তার মায়ের মুখের ওপর বালিশ চেপে ধরে। কিছুক্ষণের মধ্যেই লতার মায়ের প্রাণবায়ু বেরিয়ে যায়। লতা মনে মনে দেবী লাখিনীকে স্মরণ করে বলল, আপনার প্রথম বলি গ্রহণ করুন মা। পরের দিন সকালে লতা সবাইকে জানিয়ে দিল হৃদরোগে মৃত্যু হয়েছে তার মায়ের। একের পর এক মৃত্যু আর লতার বারবার মহেন্দ্রর কাছে আসতে চাওয়ার বাহানা লতার প্রতি মহেন্দ্রর মনে সন্দেহের উদ্রেক ঘটালো। লতা শত চেষ্টা করেও মহেন্দ্রর মন পাওয়া তো দূরের কথা, উল্টে মহেন্দ্র যেন ওকে ঘেন্না করতে শুরু করলো। মহেন্দ্র ঘরে বসে আছে এমন সময় রামু কাকা ঘরে এসে ঢুকলো। সরকর্তা, আপনি কাল সকালে বাড়ি সাইরা চলেন। আজ রাতটা একটু সাবধানে থাকে না। কি বলছো কি রামু কাকা? এমন ভাবে বলছো কেন? কি হয়েছে? রামু কাকা তখন মহেন্দ্রকে জানায় সেই বৃদ্ধার বাড়িতে রাতে সে লতার সব কথাই শুনেছিল। এমনকি মন্দিরেও সেদিন রাতে লতার পেছন পেছন গিয়েছিল সে। লতা যেহেতু মহেন্দ্রকে পায়নি, হয়তো আজ রাতে দ্বিতীয় নরবলি সে মহেন্দ্রকেই দেবে, এমনটাই সে সন্দেহ করছে। তুমি কি বলছো রামু কাকা? ছি 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 ছি, নিজের স্বার্থে মার বোনকে মেরে ফেললেন উনি। বেশ, আজ রাতটা আমি দরজা খুলে শোবো। আজ ওনাকে ওনার কৃতকর্মের শাস্তি পেতেই হবে। রামু কাকার সন্দেহ সত্যি করে সেদিন রাতেই মহেন্দ্রকে মারতে তার ঘরে প্রবেশ করে লতা। কিন্তু মহেন্দ্র তাকে ধরে ফেলে এবং পরের দিন সকালেই তার বিচার করে তাকে কারাগারে পাঠিয়ে দেয়। তিন দিনের মধ্যে নরবলি না পেলে মা নিজেই নিজের দান নিয়ে নেবে। লতা ঘুম ভেঙে উঠতেই গলায় একটা অসহ্য চাপ অনুভব করে, যেন কেউ তার গলা চেপে ধরেছে। ধীরে ধীরে লতার মুখ হাঁ হয়ে যায়।
কোনো এক অদৃশ্য শক্তি তার মুখের ভেতর থেকে তার নারী ভুঁড়ি টেনে বের করে আনতে থাকে।